প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রটি। তো তোমাদের এর আগের ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্রটি দিয়েছিলাম। তো সেখান থেকে তোমাদের কমন এসেছিল কিনা সেটা আগে বলে যাও। যদি কমন এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি বলো কমন আসে নাই তাহলে আজকে থেকে আমি আর ভিডিও তৈরি করব না। তো তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের উপর নির্ভর করে তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপলোড করা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমরা কথা না বাড়িয়ে তোমাদের আমরা বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নগুলো উত্তর সহ দেখি। তো 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপসর্গের গঠিত শব্দ? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ বাবুয়ানা। এই শব্দটি হলো উপসর্গের গঠিত একটি শব্দ। তারপর 2 নম্বর, ফাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নিম্ন। ফাতি অর্থটি অর্থাৎ উপসর্গটি নিম্ন অর্থে ব্যবহার করা হয়। তো এরপর 3 নম্বর প্রশ্ন, ধাতুর পর যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? তো এটার উত্তর হবে ক কীট প্রত্যয়। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কীট প্রত্যয় বলে। তো 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্নটি, অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ বেত। অবজ্ঞা অর্থে এখানে বেত এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এরপর 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কর্মদ্বারয় সমাসের উদাহরণ? তো এখানে 5 নম্বর প্রশ্নটির উত্তর হবে গ তেলেবাজা। তেলেবাজা এটি কর্মদ্বারয় সমাসের একটি উদাহরণ। তো 5 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর শিক্ষার্থীরা আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নটি। তো এখানে 6 নম্বর প্রশ্নটি, পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাকরণটি। তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গ পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক। তো বুঝতে পারছো এখানে পরীক্ষা নিয়ন্ত্রক এটার ব্যাস বাক্য হবে পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক। এরপর 7 নম্বর, সরেয়ু বা সরেয়া যোগ সরেয়ু বা সরেয়া সমান সরেয়া সূত্রের উদাহরণ কোনটি? তো এখানে উত্তর হবে খ জৈনক। জৈনক এটি হবে একটি উদাহরণ অর্থাৎ এটার। তো এরপর 8 নম্বর প্রশ্ন, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ একাদশ। একাদশ এখানে এটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনসন্ধির একটি উদাহরণ। তো এটি উত্তর হবে গ। এরপর 9 নম্বর প্রশ্ন, শব্দদ্বিত্ব কত প্রকার? তো 9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 3 প্রকার। শব্দদ্বিত্ব 3 প্রকার। এরপর 10 নম্বর, কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ ডং ডং। এটি ধনাত্মক দ্বিত্বের একটি উদাহরণ। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্নটি। তো 11 নম্বর প্রশ্নটি বলা হয়েছে নিচের কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক? তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ক সন্তান। এটি উভলিঙ্গ প্রকাশক। তো এরপর 12 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? তো 12 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ সতীন। সতীন এটি একটি নিত্য নারীবাচক শব্দ। তারপর 13 নম্বর প্রশ্নটি, এখানে নিচের কোনটি সংখ্যাবর্ণ? তো এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 5। 5 এটি একটি সংখ্যাবর্ণ। তো আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক পহেলা। পহেলা এটি একটি পূরণবাচক সংখ্যা শব্দ। তো এরপর 15 নম্বর প্রশ্নটি, পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয়? যেখানে উত্তর হবে মালা। পর্বতমালা, যেমন আমরা বলি পর্বতমালা। তো আশা করি এখানে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ক জন, যেমন 10 জন, 20 জন, 15 জন, 16 জন ইত্যাদি আর কি। তো এখানে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ক জন। এরপর 17 নম্বর প্রশ্ন, লোকে কি না বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে? তো এখানে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে ক হাইফেন এ। আমরা যেটা দেখতে পাচ্ছি এটি হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে লোকে কিনা বলে বাক্যের লোক শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হবে। এরপর 18 নম্বর প্রশ্ন, শব্দের শেষে দৃশ্যর থাকলে এ বিভক্তির রূপভেদ হয়? তো এখানে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইফেন অন্তস্থীয় একার এ। তো এখানে এটি হবে, এই বিভক্তিটা হবে। এরপর 19 নম্বর প্রশ্ন, ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে? তো 19 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ধাতু। ক্রিয়ার দ্বিতীয় অংশকে বলে ধাতু। এরপর 20 নম্বর প্রশ্ন, প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীতকালে শ্রোতা পক্ষের মানি ক্রিয়া বিভক্তি কোনটি? তো এখানে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ হাইফেন আলেন। তো এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি করালেন, অর্থাৎ এটা আর কি। তো উত্তর হবে গ। আশা করি বুঝে যাও। এরপর 21 নম্বর প্রশ্ন, কোন কালে অনুজ্ঞা হয় না? তো 21 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অতীতকালে। অতীতকালে কোনো রকম অনুজ্ঞা হয় না।
তো 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ অতীতকালে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর 22 নম্বর প্রশ্নটি, আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো, বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের? তো 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ক সাধারণ বর্তমান। অর্থাৎ আজ বিকেলে যদি সুমন আসতো মজা হতো, বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা সাধারণ বর্তমানের কালের। আশা করি বুঝতে পেরেছ। এরপর 23 নম্বর প্রশ্ন, অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? তো এখানে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে খ প্রযোজক ক্রিয়া। অন্যকে দিয়ে করা বোঝালে প্রযোজক ক্রিয়া হয়। তো 23 নম্বর প্রশ্নের উত্তর খ। এরপর 24 নম্বর প্রশ্ন, ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ ঘণ্টা বেজে উঠল। ঘণ্টা বেজে উঠল এখানে ধনাত্মক নাম ক্রিয়ার একটা উদাহরণ আছে। তো এখানে অর্থাৎ ঘণ্টা বেজে উঠলো এটি হলো ধনাত্মক নাম ক্রিয়ার একটি উদাহরণ। এরপর 25 নম্বর প্রশ্ন, যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে কি বলে? তো 25 নম্বরের উত্তর হবে খ ক্রিয়া বিশেষণ। যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। তো এটি অবশ্যই মনে রাখবে, যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। এরপর 26 নম্বর প্রশ্ন, কোনটি অনুসর্গের উদাহরণ? তো 26 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ অভিমুখে কাছে। অভিমুখে কাছে এগুলো হলো অনুসর্গের উদাহরণ। তো 26 নম্বর প্রশ্নের উত্তর ঘ। এরপর 27 নম্বর প্রশ্ন, হ্রাস শব্দের বিপরীত শব্দ কোনটি? তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে ক বৃদ্ধি। হ্রাস শব্দের বিপরীত শব্দ হবে বৃদ্ধি। এরপর 28 নম্বর প্রশ্ন, অন্য উপায় নেই যার এক কথায় কি বলে? তো এখানে 28 নম্বর প্রশ্নের উত্তর হবে খ অনন্য পায়। অন্য উপায় নেই যার তাকে এক কথা অনন্য পায় বলে। উত্তর হবে খ, সরি এখানে উত্তর হবে খ খ অনন্য পায়। তো শিক্ষার্থীরা এরপর 29 নম্বর প্রশ্ন, দৃঢ় সংকল্প অর্থে কোন বাগধারার মধ্যে রয়েছে? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে খ এক কথার মানুষ। দৃঢ় সংকল্প এর বাগধারার অর্থ হলো এক কথার মানুষ। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের 30 নম্বর প্রশ্নটি, সর্বশেষ প্রশ্নটি, হায়রে আমরা কেবল আটি আর চামড়া প্রবাদটির অর্থ কী? তো এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ক আন্তঃসারশূন্য অবস্থা। তো শিক্ষার্থীরা এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের মোটামুটি তোমাদের 30টা প্রশ্ন ভালোভাবে উত্তরসহ দেখা হলো। তো এখানে আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর যেভাবে দেখিয়েছি তোমরা সেমভাবে লিখবে। তো এখানে 30টা প্রশ্নের উত্তর আমাদের বিস্তারিত দেখা হলো। এরপর আমরা তোমাদের লিখিত অংশ অর্থাৎ রচনামূলক অংশের প্রশ্নগুলো আমরা এখন দেখব। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি। তো শিক্ষার্থীরা আমরা এখানে তোমাদের রচনামূলক অংশের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী। তো এখানে আমরা তোমাদের রচনামূলক অংশের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদের 1 নম্বরে বলা হয়েছে অনুচ্ছেদ রচনা করো। তো এখানে ক নাম্বার রয়েছে বইমেলা, তারপর অথবা দিয়ে খ নাম্বার রয়েছে কম্পিউটার। তো এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখান থেকে তোমাদের যেটা সহজ লাগে সে একটা প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দিয়ে দিবে। এরপর এখানে তোমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক ছাত্র জীবনের শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর কাছে একটি পত্র লেখো। তারপর অথবা দিয়ে তোমাদের খ নাম্বারে বলা হয়েছে মাদ্রাসা পরিত্যাগের ছাড়পত্র টিসি প্রদানের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো। তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি পত্র আর একটা হচ্ছে আবেদনপত্র। তো এই দুইটা থেকে তোমাদের যেটা সহজ লাগে সেই একটা প্রশ্নের উত্তর দিবে। এরপর কতে বলা হয়েছে সারাংশ লেখো। তো এখানে তোমরা সারাংশটা দেখতে পাচ্ছ, অর্থাৎ 3 নম্বর কয়ে তোমাদের সারাংশ লেখার জন্য বলা হয়েছে। তো এখানে তোমরা সারাংশটা দেখতে পাচ্ছ। তারপর এখানে অথবা দিয়ে তোমাদের খ নাম্বারে বলা হয়েছে সারমর্ম লেখো। তো তোমাদের কাছে এখানে সারমর্মটা সহজ লাগে নাকি সারাংশটা সহজ লাগে তোমরা জানো সেটা। তো এখান থেকে তোমাদের যেটা সহজ লাগে সেই একটা প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর 4 নম্বর ভাব সম্প্রসারণ করো। এখানে আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি বই কিনে কেউ দেউলিয়া হয় না। তারপর অথবা দিয়ে খ নাম্বারে বলা হয়েছে যে নদী হারায় স্রোতে চালিয়ে না পারে সহস্র শৈবাল দাম বাদে আসি তারে, যে জাতি জীবনহারা অচল আষাঢ় পদে পদে বাদ তারে জীর্ণ লোকাচার। তো এখানে আমরা 4 নম্বর প্রশ্নে ক এবং খ দুইটা ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যেটার জন্য রয়েছে 10 নম্বর। এরপর 5 নম্বরে বলা হয়েছে কতে মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। তারপর অথবা দিয়ে খ নম্বরে বলা হয়েছে তোমার মাদ্রাসার নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। তো এখান থেকেও তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যেটার জন্য রয়েছে 10 নম্বর। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রবন্ধ রচনা করা যে কোনো একটি। তো এখানে আমরা কতে দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, খতে কৃষিকাজে বিজ্ঞান, গতে সময়ানুবর্তিতা। তো এই তিনটা থেকে তোমাদের যেটা সহজ লাগে সেই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে, অর্থাৎ সেই রচনাটা ভালোভাবে দেখে যাবে। দেখে গিয়ে তোমরা সরাসরি পরীক্ষায় লিখে দিবে। তো লিখে দিলে তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ 20 নম্বর। আশা করি বুঝতে পারছো। তো প্রিয়
দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের রচনামূলক অংশের প্রশ্নগুলোও দেখিয়ে দিলাম। তোমাদের আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিয়েছি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখিয়েছি। তো এখানে রচনামূলক প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করি এগুলোর উত্তর তোমাদের প্রয়োজন হবে না, কারণ এগুলোর উত্তর তোমরা তোমাদের গাইড বই অথবা তোমাদের বই থেকে খুঁজে খুঁজে বের করে নিতে পারবে। তো সুতরাং আমি মনে করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন নেই। তো পরবর্তী বিষয়ের প্রশ্নের ভিডিওগুলো পেতে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ ভিডিওটি। তো দেখা হবে এর পরের ভিডিওতে তোমাদের অন্য সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক করে রাখো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।